ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তাহলে রাষ্ট্রপতি কি? উনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপতি ভারতের আইনি বিভাগ বা শাসন বিভাগ বা বিচার বিভাগ, এই তিনটি বিভাগেরই কিন্তু আনুষ্ঠানিক প্রধান। এছাড়াও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। তো এগুলো থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অপশান বানিয়ে জিজ্ঞাসা করা হয়। ভারতের রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। তাহলে ভারতের রাষ্ট্রপতির কী ক্ষমতা আছে? কোনো ব্যক্তিকে যদি সাজা দেওয়া হয়, সে যে কোনো আদালতের মাধ্যমে হতে পারে, সে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট, তখন কি হবে? সেই ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, মানে সেই যে সাজা সেটাকে স্থগিত রাখতে পারেন, সেটাকে হ্রাস কমাতে পারেন, বা দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা পর্যন্ত তিনি করতে পারেন। এই অধিকার কেবলমাত্র রাষ্ট্রপতির হাতেই আছে। রাষ্ট্রপতি যেখানে বাস করেন তাকে কি বলা হয়? রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতির মেয়াদকাল কত? সময় 5 বছর। এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, কত বছর রাষ্ট্রপতির মেয়াদকাল থাকে? 5 বছর। পূর্ণ নির্বাচনযোগ্য সর্বপ্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে পূর্ণ নির্বাচনযোগ্য সর্বপ্রথম যে রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের, তার নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু প্রথম। এরপর রাষ্ট্রপতির বেতন কত? 5 লক্ষ, যা মার্কিন ডলার কত হবে? 7,000 প্রায়। ভারতের রাষ্ট্রপতি একক নির্বাচন মণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় কাদের? তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় সংসদ, মানে লোকসভা বা রাজ্যসভা, এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নিয়ে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যারা অংশ নেবেন তারা লোকসভার সদস্য হতে হবে, রাজ্যসভার সদস্য হতে হবে, এছাড়াও রাজ্যের বিধানসভার সদস্য। এনাদেরকে নিয়েই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচন মণ্ডলীর এরাই কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত করে। যদিও ভারতীয় সংবিধানে 53 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি তার ক্ষমতা সরাসরি প্রয়োগ করতে পারেন, তবু কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র আছে। ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতির সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন। তাহলে কি? যদিও 53 নম্বর ধারা অনুযায়ী কি বলা, যে রাষ্ট্রপতি তার ক্ষমতা সরাসরি প্রয়োগ করতে পারেন, তবু কয়েকটি ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতির সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিত্ব পরিষদে। তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনেই কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা ন্যস্ত। কয়েকটি ক্ষেত্রে তার স্বতন্ত্রতা আছে বা ব্যতিক্রমী কয়েকটি ক্ষেত্র আছে যেখানে সে সরাসরি তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি নতুন দিল্লিতে একটি স্টেটে বাস করেন, সেই স্টেটটি রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতি যে জায়গায় থাকে সেটার নাম রাষ্ট্রপতি ভবন। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ভারতে ব্রিটিশ রাজশক্তির প্রতিনিধি ছিলেন গভর্নর জেনারেল। তাহলে প্রাথমিক পর্যায়ে কী ছিল? ব্রিটিশ শক্তি যখন ছিল বা ব্রিটিশ শাসন ছিল, গভর্নর জেনারেল। এই পদে প্রথম নিযুক্ত অ্যাডমিরাল অব দ্য ফ্লিট লুই মাউন্টব্যাটেন। তাহলে মাউন্টব্যাটেন ছিলেন প্রথম কি এখানে? গভর্নর জেনারেল। তখন ভারতের এই রাষ্ট্রপতি যে পদটা, সেই পদটা কিন্তু আগে গভর্নর জেনারেল ছিল, তখন কে ছিল? লুই মাউন্টব্যাটেন। তিনি ছিলেন শেষ ব্রিটিশ ভাইসরয়। উনি কিন্তু ব্রিটিশ ভাইসরয় ছিলেন শেষ। তাহলে শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? মাউন্টব্যাটেন। তাহলে মাউন্টব্যাটেন ভাইসরয় শেষ থাকাকালীন তখন এই গভর্নর জেনারেল পোস্টটা তৈরি হয়, সেখানেও কিন্তু তিনি নিযুক্ত ছিলেন, এই মাউন্টব্যাটেনের স্থলাভিষিক্ত হন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তীতে ভারতীয় চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ওই গভর্নর জেনারেল পোস্টে আসেন। তিনি একমাত্র ভারতীয় যিনি ব্রিটিশ গভর্নর জেনারেল পদে অলঙ্কৃত করেছিলেন। তাহলে ব্রিটিশ গভর্নর জেনারেল পদটা কে অলঙ্কৃত করেছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর পরবর্তীতে এই পদটাই কিন্তু রাষ্ট্রপতি পদে পরিণত হয়েছিল, সেটাই এখানে ক্লিয়ার করা হলো। ইতিমধ্যে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে গঠিত হয় ভারতীয় গণপরিষদ। ভারতের সাংবিধানিক স্বাক্ষরিত হয় বা গৃহীত হয় কত? 1949 সালের 26শে নভেম্বর। আর সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই দুটো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট।
নতুন সংবিধানে ভারতকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় বা এই সংবিধান বলে গভর্নর জেনারেল পদ রাজার ক্ষমতা অবলুপ্ত হয়। তাহলে এই গভর্নর জেনারেল পদ কিন্তু এই ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর থেকেই সেটা অবলুপ্ত হয়। অবলুপ্ত হয়ে কি হয়, সেই পদই কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি পদে পরিণত হয়। এই তো পরের লাইনে আছে, পরিবর্তে একটি নতুন রাষ্ট্রপতি পদ চালু হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। তাহলে এই রাষ্ট্রপতি পদ চালু হলো এবং প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংসদের উভয় কক্ষে লোকসভা, আগেই বলেছি লোকসভা রাজ্যসভা অধিবেশন ও প্রত্যাহার করেন, আহ্বান ও প্রত্যাহার। তাহলে রাষ্ট্রপতি কি সংসদের উভয় কক্ষের, রাজ্যসভা এবং লোকসভা, সংসদের দুটো কক্ষ, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। তাহলে এই নিম্নকক্ষ এই উচ্চকক্ষ। তাহলে কি আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা, অধিবেশন আহ্বান ও প্রত্যাহার কে করতে পারে, কার ক্ষমতা আছে, এটা একমাত্র রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত আছে। তিনি লোকসভা ভেঙে দিতে পারেন, তিনি কিন্তু লোকসভা ভেঙেও দিতে পারেন, তবে এই ক্ষমতা স্বেচ্ছাধীন নয়, নিছক নিয়মতান্ত্রিক। এই ব্যাপারে তাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে মন্ত্রিপরিষদের পরামর্শ। তাহলে এই সেই মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনেই তিনি কিন্তু এই লোকসভা ভেঙে দিতে পারেন। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণটি কে দেবেন? রাষ্ট্রপতি। বছরের প্রথম সংসদীয় অধিবেশনে প্রথম উদ্বোধনী ভাষণটি তিনি দেন। তার এই ভাষণটি আসলে নতুন সরকারের নীতিরূপের রূপরেখা মাত্র। তাহলে নতুন যখন সরকার গঠন হবে সেই সময় কিন্তু প্রথম উদ্বোধনী ভাষণটি এই রাষ্ট্রপতির মাধ্যমেই দেওয়া হয়। এরপর সংসদে পাশ হওয়া প্রতিটি বিল আইনে পরিণত হয় রাষ্ট্রপতির সম্মতিক্রমে। তার রাষ্ট্রপতির সম্মতিক্রমেই কিন্তু সংসদে পাশ হওয়া প্রতিটি বিল আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি চাইলে কোনো বিল, এখানে কি আছে ব্র্যাকেটে, অর্থ বিল বা সাংবিধানিক সংশোধনমূলক বিল পুনর্বিচারের জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। তাহলে রাষ্ট্রপতি চাইলেই কি কোনো বিল, সেটা কি হতে পারে, অর্থ বিল আর সংবিধান সংশোধনের এই বিল দুটোকে কিন্তু উনি রিটার্ন করে পুনর্বিবেচনার জন্য কিন্তু সংসদে ফেরত পাঠাতে পারেন। এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে। পূর্ণ বিবেচনার পর সেই বিলটি সংশোধিত বা অসংশোধিত আকারে রাষ্ট্রপতির কাছে ফিরুক না কেন তিনি তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। আবার যদি পুনরায় ওই বিলটি আবার সেটা রাষ্ট্রপতির কাছে ফেরত আসে বা নাই আসে, পরবর্তীতে কিন্তু উনি আর ওটাকে রিটার্ন করতে পারেন না, ওটাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন। তবে তিনি পকেট ভেটো প্রয়োগ করে বিলটিকে আটকে দিতে পারেন। সেক্ষেত্রে বিলটি আর সংসদে ফিরবে না, রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয় না। আচ্ছা, কিন্তু তার কাছে একটা আলাদা ম্যাজিক পাওয়ার আছে, ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে, যে ওই বিলটিকে তিনি পকেট ভেটো যে পাওয়ার, এই ক্ষমতা অনুযায়ী বিলটিকে তিনি আটকে দিতে পারেন, যেটা না ওখানে যাবে না এখানে স্বাক্ষর করতে হবে, মানে মাঝপথে পুরো বিলটি ফেসে থাকবে। তো সে পাওয়ার কিন্তু তার কাছে আছে। সংসদের কোনো কক্ষের অধিবেশন না থাকলে বা সরকারি জরুরি মনে করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে অন্তর্বর্তীকালীন আইন চালু করতে পারেন। তাহলে এই যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির কাছে আছে। এটা থেকেও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন তৈরি হয়। তবে এই অন্তর্বর্তীকালীন আইনকে পরে সংসদে পেশ করে আইনের মোতাবেক পাশ করাতে হয়। তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে আইন সেটা কিন্তু আবার পরবর্তীতে সংসদে পেশ করতে হবে এবং সংসদ থেকে কিন্তু মানে 6 সপ্তাহ পরে কোনো অর্ডিন্যান্স বৈধ থাকে না, মানে ম্যাক্সিমাম 6 সপ্তাহ পর্যন্ত সে রাখতে পারে। তার ভিতরে কিন্তু এটা আবার সেই অন্তর্বর্তীকালীন যে আইন তৈরি করা হয়েছে সেটাকে সংসদের মাধ্যমে পেশ করে পাশ করাতে হবে। এরপরে আসি ক্ষমতা, কার ক্ষমতা? রাষ্ট্রপতির। কার্যনির্বাহী ক্ষমতা। ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকারের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে। তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তারপর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে তাদের পোর্টফোলিও বন্টন করে দেন। তাহলে কিন্তু এই যে রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যে দল বা পার্টি থাকবে বা সে জোট পার্টি হতে পারে, তাদের থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। সকলের প্রস্তাবের মাধ্যমে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হয় তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। নিযুক্ত করার পরে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি বাকি যে মন্ত্রী হবে বা তাদের পোর্টফোলিও কে কোন মন্ত্রী হবে সেটা কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাদেরকে নিযুক্ত করবেন। মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রপতির সন্তোষের ভিত্তিতে তাদের পদে আসীন থাকেন। বাস্তব ক্ষেত্রে অবশ্য মন্ত্রিপরিষদকে লোকসভার সমর্থনের ভিত্তিতে পদে থাকতে হয়। যদি রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো কোনো মন্ত্রীকে পদচ্যুত বা সাংবিধানিক সংকট দেখা যায়
তাই লোকসভার সমর্থন থাকলে মন্ত্রিপরিষদকে ক্ষমতাচ্যুত করা যায় না। তাহলে লোকসভার সমর্থন ছাড়া কিন্তু এই মন্ত্রিপরিষদ থেকে কাউকে পদচ্যুত করতে পারেন না। এরপরে রাষ্ট্রপতি একাধিক পদাধিকারীকে নিয়োগ করেন। কাকে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এখান থেকেও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 4টে অপশান দেওয়া থাকবে, সেখানে 3জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না, আর 1জনকে নিয়োগ করেন এমন থাকবে, বা 1জনকে নিয়োগ করেন না তেমন থাকবে। তো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন জিজ্ঞাসাই করা হয়। তাহলে জেনে নেওয়া যাক রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করেন। রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার ও অডিটর জেনারেল ক্যাগ, প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, এছাড়া অন্যান্য দেশে নিযুক্ত অ্যাম্বাসেডর ও হাই কমিশনার। রাষ্ট্রপতি অন্যান্য রাষ্ট্রের অ্যাম্বাসেডর ও হাই কমিশনারের কাছ থেকে আস্থাপত্র ক্রেডেনশিয়াল পেয়ে থাকেন। এটা না নিযুক্ত না, এটা আলাদা পয়েন্ট। তাহলে এইগুলোই রাষ্ট্রপতি নিযুক্ত করেন, জেনে নেওয়া হলো। এরপর রাষ্ট্রপতি ভারতীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফকে সর্বাধিনায়ক, এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে। রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ ও বিশেষ মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তিনি হ্রাস করাতে পারেন। তাহলে এটা আগেই আলোচনা হয়ে গেছে, যে কোনো ব্যক্তির যে সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস করতে পারেন, বা দণ্ডপ্রাপ্ত ক্ষেত্রে আর কি তার কিন্তু যে সাজা থাকে সেটাকে হ্রাস করতে পারেন, বা তাকে কিন্তু ক্ষমাও করতে পারেন। সেই ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতেই আছে। অপরাধীকে ক্ষমা করা সংক্রান্ত অধিকারটি প্রয়োগ করতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় না আর কি, বা লোকসভার সংখ্যাগরিষ্ঠতার মত মানতে হয় না, এবং অন্যান্য অধিকাংশ ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের পরামর্শ নিতে। আচ্ছা, এখানে কি বলছে, যে ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন তার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর বা লোকসভার সংখ্যাগরিষ্ঠতা এই সমস্ত কিছুই প্রয়োজন হয় না, কারণ রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন থাকে, তার হাতেই ন্যস্ত থাকে এই ক্ষমতা। তবে অন্যান্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আদেশ বা কোনো কিছু দিতে হলে তাকে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের পরামর্শ নিতে হয়, বা সেখানে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার থাকে। এরপর অর্থনৈতিক ক্ষমতা। সকল অর্থ বিল একমাত্র রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সংসদে পেশ করা যেতে পারে। তাই রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কিন্তু কোনো অর্থ বিল, ঠিক আছে, পাশ করা যাবে না। তিনি বার্ষিক বাজেট, পরিপূরক বাজেট অধিবেশনের আগে সংসদে ভাষণ দেন। তিনি অনুমোদন ছাড়া সংসদে কোনো অর্থ বিল আনা যায় না, মানে তার অনুমোদন ছাড়া, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কিন্তু সংসদে কোনো অর্থ বিল আনা যায় না। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন। এটা থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? প্রতি 5 বছর অন্তর, বা অর্থ কমিশনের মেয়াদকাল কত? 5 বছর। রাষ্ট্রপতি সম্মতি পেলে তবেই নৈমিত্তিক তহবিল বা কন্টিজেন্সি ফান্ড থেকে টাকা তোলা যায়। তো রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু নৈমিত্তিক তহবিল বা কন্টিজেন্সি ফান্ড থেকে টাকা তোলা সম্ভব নয়। বিচার বিভাগীয় ক্ষমতা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং প্রধান বিচারপতি পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করেন। সংসদে 2 কক্ষে কোনো বিচারপতির অপসারণের প্রস্তাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোটে পাশ হলে তবে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিকে অপসারিত করতে পারেন। তাহলে এখানেও কিন্তু সংসদে 2 কক্ষের কোনো বিচারপতি অপসারণের পক্ষে প্রস্তাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু তিনি কোনো বিচারপতিকে তিনি অপসারণ করতে পারবেন। রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা সম্পূর্ণ মুকুব করতে পারেন, সাময়িকভাবে হ্রাস করতে পারেন, বিশেষ ক্ষেত্রে মুলতবি করতে পারেন বা লঘু করতে পারেন। এটা আগেই আলোচনা হয়ে গেছে, রাষ্ট্রপতির যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা কোনো সাজাপ্রাপ্ত আসামির তার সাজা লঘু করার বা মুকুব করার ক্ষমতা। এরপর অন্যান্য ক্ষেত্রে তিনি দণ্ডের চরিত্র না বদলে এটির বদলে অপর দণ্ডের ব্যবস্থাও করতে পারেন। এছাড়াও কিন্তু তিনি দণ্ডের চরিত্র না বদলে একটির বদলে অপর দণ্ডের ব্যবস্থা করতে পারেন। রাষ্ট্রপতি কয়েকটি বিচার বিভাগীয় সুবিধা ভোগ করেন। আচ্ছা, এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে, কী কী বিচার বিভাগীয় সুবিধা রাষ্ট্রপতি ভোগ করে। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। কার্যকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা জারি করা যাবে না। তাহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে যতক্ষণ সে ক্ষমতায় থাকবে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা জারি করা যাবে না। তিনি তার কাজের জন্য আইনত আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তাহলে তিনি কিন্তু এই যে আদালতে জবাবদিহি করতে বাধ্য নন তার কাজের জন্য, আর কোনো ফৌজদারি মামলা কিন্তু তার এগেনস্টে জারি করা যাবে না। এই দুটো কিন্তু বিচার বিভাগীয় সুবিধা তিনি ভোগ করেন সেই কার্যকালে।
এরপর কূটনৈতিক ক্ষমতা, সব আন্তর্জাতিক সনদ চুক্তি রাষ্ট্রপতির নামে স্বাক্ষরিত হয়, যদিও সনদ বা চুক্তির ব্যাপারে যাবতীয় আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেটের সঙ্গে, তার মানে ক্যাবিনেট বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি সনদ ও চুক্তিপত্রে তার নামে যে স্বাক্ষরিত হবে বা যে কোনো সনদ বা চুক্তি হবে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর সহমত প্রয়োজন বা ক্যাবিনেটের সহমতের উপরে ভিত্তি করেই কিন্তু করা হয়। রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক, রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশের প্রথম নাগরিক। এরপরে কি বলছে, সামরিক ক্ষমতা। সামরিক ক্ষমতায় কী আছে, রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, আগেই বলেছি সামরিক বাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি, তিনি যুদ্ধ ঘোষণা শান্তি ঘোষণা করতে পারেন। যুদ্ধ ঘোষণার ক্ষমতা বা শান্তি ঘোষণার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত আছে। ক্ষমা সংক্রান্ত ক্ষমতা আগেই আলোচনা হয়েছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72 অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রে অপরাধীকে ক্ষমা করার অধিকারী। তাহলে এই যে 72 নম্বর, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো সাজাপ্রাপ্ত বা অপরাধীকে ক্ষমা করেন, সেটা কিন্তু 72 নম্বর অনুযায়ী, ধারা 72 নম্বর, এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। কেন্দ্রীয় আইনের অপরাধীর সাব্যস্তের ক্ষেত্রে, সামরিক আদালতে অপরাধী সাব্যস্তের ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতি মানে ক্ষমা করার অধিকারী। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি অবস্থা ক্ষমতা ঘোষণার ক্ষমতা। তাহলে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার উপরে ন্যস্ত থাকে, রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, জাতীয়, রাজ্য, অর্থনৈতিক। এই 3টে জরুরি অবস্থা আছে কিন্তু। জাতীয় 352, 352, এ আছে 356 আর 360, এই 3টে, 4-এর গ্যাপে এর আগেও একটা ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম যে মনে রাখা যায় সহজে কীভাবে, জাতীয় জরুরি অবস্থা, রাজ্যে জরুরি অবস্থা আর অর্থনৈতিক জরুরি অবস্থা। তার জন্য জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা কি, ভারতের জাতীয় জরুরি অবস্থা যুদ্ধ, বহিরাক্রমণ ও সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে সমগ্র ভারত বা ভারতবর্ষের অংশবিশেষে জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়। এই রকম জরুরি ব্যবস্থা ঘোষিত হয়েছিল 1962 সালে প্রথম, কবে, ভারত চীনের যুদ্ধে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল, আর এটাই কিন্তু প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে, 1962 সালে। এরপর 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপরে 1975 থেকে 77 অভ্যন্তরীণ গোলমালের ক্ষেত্রে কিন্তু এই জরুরি অবস্থা, তখন কে শাসন করতো, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই কর্তৃক ঘোষিত হয়েছিল কি, আভ্যন্তরীণ গোলমালের জন্য জাতীয় জরুরি অবস্থা। আর এর আগে দুবার যুদ্ধ হয়েছিল, 1962-তে ভারত চীন আর 1971-এ ভারত পাকিস্তান, এই সময় কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। এরপর সংবিধানের অনুচ্ছেদ 352 অনুসারে কেবলমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেটের মন্ত্রী লিখিত অনুরোধে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। তাহলে এই যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারা, আগেই বলেছি 352 অনুসারে কেবলমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেটের মন্ত্রীদের লিখিত অনুরোধেই রাষ্ট্রপতি জারি করতে পারেন। তবে এই ঘোষণা 1 মাসের মধ্যে সংসদে পাশ করাতে হয়। তাহলে এই ঘোষণা কিন্তু 1 মাসের মধ্যে সংসদে আবার পাশ করাতে হবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। 6 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যায়, তবে সংসদের অনুমোদন ক্রমে 6 মাস করে মোট সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যায়। তাহলে এই 6 মাস করে ম্যাক্সিমাম কত পর্যন্ত বাড়ানো যায়, 3 বছর পর্যন্ত এই জাতীয় জরুরি ব্যবস্থা বাড়ানো যায়। এটা আবার 1 মাসের মধ্যে সংসদে পাশ করাতে হয়। এই জাতীয় জরুরি অবস্থার নাগরিকদের মৌলিক অধিকার রদ করা যায়। তাহলে জাতীয় জরুরি অবস্থায় কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার রদ করা যায়, এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয় এখান থেকে। স্বাধীনতার অধিকারের অন্তর্গত 10টি অধিকারও স্বাভাবিকভাবে রদ করা হয়, যদিও জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না। তাহলে এইখান থেকেও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করা হয়। তাহলে যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন কি খর্ব করা যায় না, অপশানে দেওয়া থাকবে। তখন কি 10টি অধিকার যেটা আছে স্বাধীনতার, সেই 10টি অধিকার কিন্তু রদ করা যায় বা মৌলিক অধিকার রদ করা যায়, কিন্তু জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না। এটা কত নম্বর ধারা, 21 নম্বর ধারা এখানে কিন্তু উল্লেখ আছে। রাষ্ট্রপতির রাজ্য তালিকার 66টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন। কয়টি বিষয়ে, এটা কিন্তু অপশানে ঘুরিয়ে ফিরে 60, 66 না 50টি না 70টি, এভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে। তাহলে এটা সঠিক উত্তর কী হবে, 66। অর্থ বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। তাহলে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অর্থ বিলকে পাঠানো হয়। জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়ানো যায়। তাহলে লোকসভার মেয়াদ জরুরি অবস্থায় কিন্তু কত পর্যন্ত বাড়ানো যায়, 1 বছর পর্যন্ত বাড়ানো যায়। তবে কিন্তু একবার 1 বছর নয়, তবে তা এমনভাবে বাড়ানো যায় না যাতে জরুরি অবস্থার সমাপ্তির 6 মাস বেশি কার্যকর থাকে, মানে 6 মাস করে 1 বছর পর্যন্ত বাড়ানো যায়। এরপর
রাষ্ট্রপতি শাসন। কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে সেই রাজ্যের স্তরে জরুরি অবস্থা জারি করা হয়, একেই বলে রাষ্ট্রপতি শাসন। তাহলে কোনো রাজ্যের ক্ষেত্রে যে জরুরি অবস্থা জারি করা হয় সেটা রাষ্ট্রপতি শাসন হবে। রাজ্যপালের প্রতিবেদন বা অন্যান্য সরকারি সূত্র থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো রাজ্যে সাংবিধানিক পথে রাজ্য পরিচালনার অক্ষম হয়ে পড়েছে, তাহলে সেই রাজ্যে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। তাহলে এখানে পরিষ্কার যে যদি তিনি রাজ্যপালের মাধ্যমে বা অন্যান্য সরকারি যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে যদি তিনি বুঝতে পারেন বা জানতে পারেন যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে তিনি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তবে এই ব্যবস্থা 2 মাসের মধ্যে সংসদে অনুমোদন নিতে হবে, কিন্তু এই ব্যবস্থা কিন্তু সংসদে কিন্তু 2 মাসের মধ্যে অনুমোদন নিতে হয়। ভারতীয় সংবিধানের 356, আগেই বলেছি, 356 অনুচ্ছেদের অধীনে কমপক্ষে 6 মাস থেকে অনধিক 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন করা যায়। তাহলে রাজ্যের ক্ষেত্রেও এখানে কিন্তু অনধিক কত বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত। কমপক্ষে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত জারি করতে পারে। রাষ্ট্রপতি শাসন স্বাভাবিক মেয়াদ 6 মাস, কিন্তু মেয়াদ 6 মাস করে অনধিক 3 বছর, ওই আগের মতোই সিস্টেম, 6 মাস করে 3 বছর ম্যাক্সিমাম পর্যন্ত রাখতে পারে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। তার বেশি সময় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়াতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তাহলে যদি 3 বছরের থেকেও আরও বেশি বাড়ানোর কোনো প্রয়োজন হয়, তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সম্ভব। পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তা হয়েছিল। পূর্বে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু এটা 3 বছরের অধিক হয়েছিল। এই ধরনের জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি রাজ্যের শাসন বিভাগের যাবতীয় দায়িত্ব নেন এবং রাজ্যপাল রাষ্ট্রপতির হয়ে রাজ্য পরিচালনা করেন। তখন কে রাজ্য পরিচালনা করবে? তখন কিন্তু রাজ্যপালই রাষ্ট্রপতির হয়ে রাজ্য পরিচালনা করবে। বিধানসভা হয় ভেঙে দেওয়া হয়, নয়তো অকার্যকর করা হবে। সেই সময় বিধানসভা ভেঙে দেওয়া হবে অথবা অকার্যকর করা হবে। আর গভর্নর বা রাজ্যপালই কিন্তু রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালনা করবেন। আচ্ছা, এখানে এই সময় সংসদ রাজ্যের তালিকার 66 বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন। এটা যে রাজ্য তালিকার 66 বিষয় আছে সেই বিষয়ে কিন্তু ওই সময় সংসদে কিন্তু আইন প্রণয়ন করবেন। সব ধরনের অর্থ বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্যই পাঠানো হয়। আচ্ছা, এটা আগেই হয়ে গেছে। নিম্নলিখিত পদ্ধতির মধ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হতে পারে। আচ্ছা, এখানে ধারাগুলো দেওয়া আছে। 356, রাজ্য যদি সাংবিধানিক শাসন কাঠামো ভেঙে পড়ে। 365, রাজ্য যদি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে কাজ করতে ব্যর্থ হয়। এই ধরনের জরুরি অবস্থার ক্ষেত্রে 2 মাসের মধ্যে সংসদের অনুমতি নিতে হয়। এই ধরনের জরুরি অবস্থা 6 মাস করে বাড়াতে 3 বছর অবধি, ম্যাক্সিমাম 3 বছর অবধি রাখা যেতে পারে। যদিও 2টি কারণে 1 বছরের মধ্যেই এই জরুরি অবস্থা আবার বাড়ানো যায়। একই দেশ বা নির্দিষ্ট রাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন পরিচালনা করতে কষ্টকর মনে করেন, তাহলে এই 2টি ক্ষেত্রে কিন্তু আরও বাড়ানো যেতে পারে। 2009 সালে 19শে জানুয়ারি ভারতে শেষবারের মতো রাষ্ট্রপতি শাসন জারিত হয়েছিল কোথায়? ঝাড়খণ্ডে। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, কত সালে ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল বা সর্বশেষ কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, এটা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। এরপরে অর্থনৈতিক জরুরি অবস্থা কি? রাষ্ট্রপতি যদি মনে করেন যে ভারতে অর্থনৈতিক স্থিতি অবস্থা বিপন্ন হচ্ছে, তবে তিনি সাংবিধানিক 360 সেকশন অনুযায়ী আর্টিকেল অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অর্থনৈতিক জরুরি অবস্থা ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক এই ব্যবস্থা প্রত্যাহার না করা অবধি অনির্দিষ্টকালের জন্য জারি থাকে। এই সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি সহ সরকারি আধিকারিকদের বেতন কমিয়ে দিতে পারেন। তাহলে যখনই কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হবে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি, তাছাড়া যে কোনো সরকারি আধিকারিকের বেতন কমিয়ে দিতে পারেন কে? রাষ্ট্রপতির কাছে কিন্তু এই ক্ষমতা আছে। এরপর রাজ্য বিধানসভার সব অর্থ বিল রাষ্ট্রপতিকে দিয়ে অনুমোদন করা হয়, এটা আগেই জেনেছি। রাষ্ট্রপতি রাজ্যগুলিকে কিছু কিছু অর্থনৈতিক নির্দেশনার ব্যাপারে নির্দেশ দিতে পারেন। চলো, নির্বাচন প্রক্রিয়া কি? সংবিধানে 58 নম্বর কত নম্বর সেকশন অনুযায়ী রাষ্ট্রপতি পদের যোগ্যতার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের যোগ্যতাগুলি থাকা প্রয়োজন। তাহলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো দেখে নেব, আর সেটা কোন সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? 58 নম্বর দ্বারা। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তাকে ভারতের নাগরিক হতে হয়, বয়স 35 বছর বা তার বেশি হতে হবে, লোকসভার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন, ভারত সরকার বা কোনো রাজ্য সরকার বা কোনো স্থানীয় বা অন্য কোনো কর্তৃপক্ষের অধীনস্থ লাভজনক পদে আসীন ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবে না। তাহলে এই নিম্নোক্ত জিনিসগুলো কিন্তু প্রয়োজন রাষ্ট্রপতি হতে হলে। তাকে ভারতের নাগরিক,
বয়স 35 বা তার বেশি, তার লোকসভা প্রার্থী হওয়ার যোগ্যতা, আর ভারত সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় স্থানীয় কোনো লাভজনক পদে থাকলে হবে না। আচ্ছা, তবে নিম্নোক্ত কয়েকজন পদাধিকারী রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে পারে। কি? ক্ষমতাসীন উপরাষ্ট্রপতি, কোনো রাজ্যের রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীও হতে পারে সে, রাজ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তবে এই পদাধিকারদের কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসাবে কার্যকর গ্রহণের দিনের মধ্যেই পূর্বতন পদ থেকে পদত্যাগ করতে হয়। তাহলে কি এখানে বলছে কে মানে যদি কোনো পদে থাকে তার সত্ত্বেও রাষ্ট্রপতি হতে পারে? উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী। কিন্তু এনাদেরকে রাষ্ট্রপতির শপথ বা কার্যভার নেওয়ার আগে পূর্বে যে পদে থাকবে সেখান থেকে পদত্যাগ করা আবশ্যক। এরপর 1952 সালে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্বাচক মণ্ডলী 50 জন দ্বারা প্রস্তাবিত বা 50 জন দ্বারা সমর্থিত হতে হয়, তবেই এই নাম ব্যালটে মুদ্রিত হয়। তাহলে রাষ্ট্রপতি যখন নির্বাচন হবে বা প্রস্তাবিত হবে তখন কিন্তু তার সমর্থন প্রয়োজন হয় 50 জনের। 50 জন কারা সমর্থন করবে? যারা রাষ্ট্রপতি নির্বাচক করতে পারবে। সেই আগেই জানানো হয়েছে রাজ্যসভা বা লোকসভা বা বিধানসভা দ্বারা যে সদস্য থাকবে তাদের 50 জনের মতো সমর্থিত হতে হবে, তবেই তার নাম ব্যালটে মুদ্রিত হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ ভেটো ক্ষমতা, মূল নিবন্ধ। ভেটো কি? সাংবিধানিকভাবে ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি অনেকগুলো ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। রাষ্ট্রপতি যে কোনো বিলের সম্মতি প্রদান বা স্বাক্ষর না করতে পারেন, যা অবশ্যম্ভাবীভাবে ভেটো হিসাবে পরিচিত। তার মানে তার যে ভেটো পাওয়ার অনুযায়ী কিন্তু তিনি স্বাক্ষর নাও করতে পারেন। ভেটো প্রয়োগের ফলে তিনি বিলকে পুনরায় সংসদে, এই ভেটো পাওয়ারের জন্যই কিন্তু তিনি বিলকে পুনরায় আবার সংসদে ফেরত পাঠাতে পারেন। এই সীমিত আকারের ভেটোকে পাশ করানোর জন্য সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে উতরানো সম্ভব। এছাড়াও রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য বিলের উপর কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যা কখনো পকেট ভেটো নামে পরিচিত। তাহলে কোনো বিলকে কিন্তু তিনি আবার না পাঠাতে পারেন বা আটকেও রাখতে পারেন তার কাছে স্বাক্ষর না করে। তো এটা কিন্তু পকেট ভেটো নামে পরিচিত। পকেট ভেটোর ক্ষমতা বলে কিন্তু কোনো বিলকে তিনি পেন্ডিং করে রাখতে পারেন। তো আজকে রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে খুঁটিনাটি বিষয় সব কিছুই জানিয়ে দেওয়া হলো। এখান থেকে কিন্তু খুব প্রশ্নই জিজ্ঞাসা করা হয়, যে কোনো চাকরির পরীক্ষাতেই থাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অনেক বিস্তারিতভাবেই আলোচনা করা হলো ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ধন্যবাদ।